দেশে করোনায় একদিনে 5 জন সহ 168 জনের মৃত্যু। প্রায় 5,000 নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত 564। মজুদ রয়েছে 1 লাখ কিট। প্রক্রিয়া চলছে আরও আমদানির। বেসরকারি হাসপাতাল যারাই আমাদের শর্ত পূরণ করতে পারবে তাদের পূর্বের শর্ত অনুযায়ী আমরা অনুমোদন দিয়ে দিব। গণস্বাস্থ্যের কিটের কার্যকারিতা পরীক্ষার অনুমতি দিল ওষুধ প্রশাসন। 8 থেকে 10 দিন পর জানা যাবে ফলাফল। ওনারা চেয়েছিলেন আইসিডি অথবা বিএসপিতে ওনারা একটা ফার্স্ট পার্টির মানে ট্রায়াল দিলেন। আমরা মনে হচ্ছে ওনারা দিতে পারেন। আমরা প্রান্তিকতার থেকে তো মুক্ত হলাম, যেটা এখানে তো 4-5 দিন সময় চলে গেল। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। করোনায় আরও 2 পুলিশ সদস্য সহ মারা গেলেন 3 জন। সারা দেশে আক্রান্ত 4 শতাধিক, জানালো পুলিশ সদর দপ্তর। করোনা পরীক্ষার ফল পেতে দেরি হওয়ায় বাড়ছে সংক্রমণের ঝুঁকি, বলছেন বিশেষজ্ঞরা। নেগেটিভ হলে না জানানোর অভিযোগ, জনবল সংকটের দোহাই আইইডিসিআরের। 1 মাস পর বেনাপোল পেট্রাপোল বন্দরে পণ্য খালাস শুরু, সম্প্রসারিত হচ্ছে মালবাহী ট্রেনের সেবা। সরকারের নির্দেশনা পেলে চলবে যাত্রীবাহী ট্রেনও। N95 মাস্কের মান নিয়ে প্রশ্ন তোলায় 2টি সরকারি হাসপাতালের পরিচালক পদে বদলির অভিযোগ অস্বীকার করে স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে নিয়মিত বদলির অংশ। এবং করোনা দুর্যোগের মধ্যেই টেকনাফে পঙ্গপাল প্রজাতির অস্তিত্ব পাওয়ার দাবি কিট বিজ্ঞানীদের। খাদ্য সংকট এড়াতে দ্রুত ব্যবস্থা নেয়ার তাগিদ। দেশে করোনায় একদিনে আরও 5 জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 168 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়, প্রায় 5,000 নমুনা পরীক্ষায় নতুন করে 564 জনের দেহে ভাইরাস শনাক্ত হয়েছে। ব্রিফিংয়ে জানানো হয়, শর্ত পূরণ করে বেসরকারি হাসপাতালগুলো করোনা পরীক্ষার অনুমোদন চাইলে তাদের অনুমোদন দেওয়া হবে। দুঃসহ মাস এপ্রিল পার করল বাংলাদেশ। মে মাসে দেশের করোনা পরিস্থিতি কোন দিকে যাবে তা নিয়ে চলছে বিশ্লেষণ। বৃহস্পতিবার দেশের 29টি কেন্দ্র থেকে আসা নমুনা পরীক্ষার ফলাফল বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সবশেষ 24 ঘন্টায় 4,965 নমুনা পরীক্ষা করে 564 জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন মৃত্যুর তালিকায় যোগ হয়েছে 3 পুরুষ ও 2 নারী। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 168 জনে। ব্রিফিংয়ে জানানো হয়, বেসরকারি হাসপাতালগুলো নমুনা পরীক্ষা করতে চাইলে শর্ত পূরণ করে আবেদন করলেই অনুমোদন দেওয়া হবে। বেসরকারি হাসপাতাল যারাই আমাদের শর্ত পূরণ করতে পারবে তাদের পিসিআর ল্যাবের যা শর্ত লাগে সেই সব যদি তারা সবাই ফুলফিল করেন তাহলে আমরা বেসরকারি হাসপাতালগুলিকে পূর্বের শর্ত অনুযায়ী আমরা অনুমোদন দিয়ে দিব। 1 লক্ষ পিসিআর কিট রয়েছে জানিয়ে আরও কিট আমদানির প্রক্রিয়া চলছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। আমাদের হাতে বর্তমানে 1 লক্ষর বেশি কিট আছে এবং আমরা এটা প্রতিনিয়তই আমাদের যে যারা পরীক্ষা করে থাকেন সেই ল্যাবগুলিতে আমরা এই কিট সরবরাহ করে যাচ্ছি। সব দেশেই এই পিসিআর কিটের সংকট আছে, কাজেই কেউই একসঙ্গে অনেক বেশি কিট দিতে চায় না। আমরা আমাদের সাধ্যমতো এই কিট প্রকিউরমেন্টের মধ্যে বা ক্রয় করার প্রক্রিয়ার মধ্যে জড়িত আছি। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়ে বাড়ির বয়োবৃদ্ধদের দিকে বিশেষ নজর দেওয়ার অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তর। কুয়েত বাংলাদেশ সরকারি হাসপাতাল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনের বিশ্লেষণ করেছেন রিপোর্টার রাশেদ লিমন। করোনাকালের 54তম দিনে এসে বাংলাদেশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এ পর্যন্ত 7,667 জন যে করোনা শনাক্ত হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর, এবং গত 24 ঘন্টায় এই সংখ্যাটা কিন্তু 564 জন। এবং আমরা যদি একটু দেখি যে গত 7 দিন ধরেই কিন্তু এই সংখ্যাটা যেমন বাড়ছে, এবং সেই সংখ্যায় এসে মোট সংখ্যা যেটি বলছিলাম যে 7,667 এসে পৌঁছেছে। 4,965টি নমুনা পরীক্ষা করা হয়েছে এবং সেই নমুনা পরীক্ষার ফলে শনাক্ত হয়েছে 564 জন। মোট আক্রান্তের সংখ্যা কিন্তু এখন গিয়ে দাঁড়িয়েছে 7,667 জন। নতুন করে যে মৃত্যুর সংখ্যা 5 জন এবং মোট মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে কিন্তু
68তে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 10 জন। এরপরে যদি আমরা দেখি যে আক্রান্তের বয়স ভিত্তিক বিভাজন 68% পুরুষ এবং 32% নারী, এবং এর মধ্যে যদি আমরা দেখি 21 থেকে 30 বছরের রয়েছে, তাদের মধ্যে কিন্তু সর্বোচ্চ 26% এই করোনায় আক্রান্ত হয়েছেন, এবং 31 থেকে 40 বছরের মধ্যে রয়েছেন 24%, এবং 41 থেকে 50 বছরের মধ্যে 18%। বহির্বিশ্বের যে অন্যান্য দেশগুলো আছে তার সঙ্গে যদি একটু তুলনা করি বাংলাদেশের, যেমন বাংলাদেশে 7,667 এবং মৃত 168, কিন্তু ঠিক এই সময়টাতে অর্থাৎ 54তম দিনে এসে যুক্তরাষ্ট্রে কিন্তু এই সংখ্যা ছিল 2183 এবং মৃতের সংখ্যা ছিল 48। যুক্তরাজ্যে কিন্তু এই সময় এসে আরো ভয়াবহ পরিস্থিতি ছিল, যেমন 8077 এবং মৃতের সংখ্যা কিন্তু সেখানে 508 জন ছিল। এবং আমরা যদি আরো দেখি ইতালিতে, সেখানের অবস্থা কিন্তু বলা যায় এই 54তম দিনে এসেই কিন্তু তারা প্রায় 74,000 রোগী শনাক্ত করতে পেরেছিল, এবং তাদের মৃতের সংখ্যাও কিন্তু অনেক ছিল 7,530। তবে এই সাবকন্টিনেন্টে অর্থাৎ এই উপমহাদেশে এসে কিন্তু আমরা যেটা বলছি বা বিভিন্ন বিশেষজ্ঞরা যে বারবারই তাদের গবেষণা অনুমান করছে, ভারতে এসে কিন্তু আমরা দেখছি যে এই সংখ্যাটা কিন্তু তুলনামূলক কম, যে চিত্রটি আমরা আসলে দেখতে পেলাম। সরকারের যে নির্দেশনা আছে অর্থাৎ লকডাউন এলাকা বা অন্যান্য জায়গায় যেভাবে রয়েছে সেগুলো যাতে মানুষ মেনে চলে, মানুষকে ঘরে থাকার পরামর্শ কিন্তু তারা দিচ্ছেন। তো এই ছিল আজকের যে সংবাদ বুলেটিন, তার সারাংশ আমার কাছ থেকে। করোনায় আক্রান্ত হয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের 2 সদস্য মারা গেছেন। তাদের একজন এএসআই আব্দুল খালেক, অপরজন কনস্টেবল আশেক মাহমুদ। এর আগে মারা যান কনস্টেবল জসিমউদ্দিন। এ নিয়ে করোনায় পুলিশের 3 সদস্যের মৃত্যু হলো। ডিএমপির যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায় জানান, এখন পর্যন্ত ডিএমপির প্রায় 300 সদস্য আক্রান্ত হয়েছেন। সারা দেশে সংখ্যা 400-রও বেশি। বৈশ্বিক মহামারী করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত আরও 2 পুলিশ সদস্য। এদের মধ্যে কনস্টেবল আশেক মাহমুদ ট্রাফিক উত্তর বিভাগের বিমানবন্দর এলাকায় কর্মরত ছিলেন। রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত 9:30টার দিকে তার মৃত্যু হয়। অন্যদিকে এসআই আব্দুল খালেক কর্মরত ছিলেন পুলিশ অর্ডার ম্যানেজমেন্টের দক্ষিণ বিভাগে। পুলিশ কর্মকর্তারা জানান, প্রাথমিক উপসর্গ দেখা দেওয়ার পর আরামবাগের একটি হোটেলে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিলেন। বুধবার রাতেই তিনি করোনা পজিটিভ বলে রিপোর্ট আসে। ওই দিন বিকেলেই আইসোলেশনে থাকা অবস্থায় অজ্ঞান হয়ে গেলে তাকে হাসপাতালে নেওয়া হয়। রাত 12:30টায় মারা যান তিনি। নানাবিধ কাজে পুলিশকে মাঠে ঘাটে কাজ করতে হয়। পুলিশের এই কাজ করতে যে পুলিশের অনেক সদস্য আক্রান্ত হয়েছে। ইতিমধ্যে 263 জন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্য করোনা পজিটিভ হিসেবে চিহ্নিত হয়েছেন। তাদের আমরা চিকিৎসার ব্যবস্থা নিয়েছি। এর আগে গেল মঙ্গলবার রাতে করোনা আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেলে পুলিশ কনস্টেবল জসিমউদ্দিনের মৃত্যু হয়। তার মরদেহ পুলিশ ব্যবস্থাপনায় কুমিল্লায় গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। এক ভিডিও বার্তায় পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া জানান, পুরো পুলিশ বাহিনী নিহতদের পরিবারের সাথে রয়েছে। এই আত্মত্যাগের মধ্য দিয়ে তারা নিজেরা যেমন মহিয়ান হয়েছেন, একই রকম ভাবে গর্বিত করেছেন বাংলাদেশ পুলিশকে। বাংলাদেশ পুলিশ তাদের পরিবারের পাশে রয়েছে, তাদের পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা এবং সমবেদনা জ্ঞাপন করছে, এবং বাংলাদেশ পুলিশ তাদের পরিবারের পাশে সর্বতোভাবেই থাকবে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, মাঠ পর্যায়ে কর্মরত পুলিশ সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে বাহিনী। তারপরেও 3 জন সদস্যকে হারানো তাদের জন্য খুবই বেদনার। বদরুল আলম শাওন, সময় সংবাদ, ঢাকা। অবশেষে গণস্বাস্থ্য কেন্দ্রের কিটের কার্যকারিতা পরীক্ষার অনুমতি দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। তৃতীয় পক্ষ হিসেবে বঙ্গবন্ধু মেডিকেল ও আইসিডিডিআরবিতে এটি পরীক্ষার অনুমতি দিয়েছে তারা। এতে করে কিট নিয়ে জটিলতার অবসান হলো বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। তবে এই কিটের বিষয়ে সরকার সবসময়ই আন্তরিক ছিল বলছে ওষুধ প্রশাসন। করোনা শনাক্তের কিট নিয়ে কম হয়নি জলঘোলা। সেই রিএজেন্ট আনার অনুমতি থেকে কিট পরীক্ষার অনুমতি পর্যন্ত দফায় দফায় স্বাস্থ্য অধিদপ্তরের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেন ডাক্তার জাফরুল্লাহর প্রতিষ্ঠানটি। আজকে গিয়েছি, আজকে বলছেন নেব না। কি ব্যাপার? সিআরও দিয়ে আসেন। সিআরওটা কি ব্যাপার? কন্ট্রাক্ট রিসার্চার। সে কে? একটা মাঝখানের একটা ফরিয়া, একটা দালাল। শেষ পর্যায়ে কিট পরীক্ষার হাসপাতাল নির্ণয় থেকে তৈরি হয় জটিলতা, চলে পাল্টাপাল্টি দোষারোপ। তবে এমন অভিযোগ ভিত্তিহীন বলে মন্ত্রণালয়ের নিয়ম মেনে কাজ করার দাবি করে আসছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। ঘুষের প্রশ্নটা কিভাবে এখানে আসে, এটি আপনাদের কাছে আমার প্রশ্ন। এমন বাস্তবতায় বৃহস্পতিবার নিজেদের তৈরি কিট পরীক্ষার অনুমোদন পায় গণস্বাস্থ্য কেন্দ্র। প্রতিষ্ঠানটি বলছে এর মাধ্যমে দূর হলো কিট নিয়ে আমলাতান্ত্রিক বাধা। ড্রাগ থেকে ওই
যে আমরা যেটা চাচ্ছিলাম, যেটা নিয়ে এত এত বাদ সব অবসান হলো, তারা আমাদের চাহিদা মোতাবেক বঙ্গবন্ধু অথবা আইসিডিআরবিতে এর কার্যকারিতা পরীক্ষা করার জন্য অনুমতি দিয়েছে। তাদের চিঠিটা কালকে লেখা, চিঠি আজকে পেয়েছি আমরা। এখন পদক্ষেপটা হলো বঙ্গবন্ধু তাদের ডিসচার্জের জন্য একটা প্রোটোকল আছে, তারা রুগীদেরকে যেতে সাধারণত যেটা করে থাকে, তারা পিসিআরও করে দেখবে, আমাদেরটাও করে দেখবে, ফলাফলের তারতম্য কতটা হয়। ওষুধ প্রশাসন আগের মতোই বলছে, গণস্বাস্থ্য চাইলে বিএসএমএমইউ অথবা আইসিডিডিআরবিতে পরীক্ষা করতে পারবে। ওনারা চেয়েছিলেন আইসিডিআরবি অথবা বিএসএমইউতে ওনারা একটা থার্ড পার্টির মানে ট্রায়াল দিবেন। আমরা মনে হচ্ছে ওনারা দেবেন, দিতে পারেন। এটা তো আমাদের কোনো বাধা, কখনো বাধা ছিল না। থার্ড পার্টির মাধ্যমে ট্রায়াল দিয়ে আমাদের সব ঠিকঠাক থাকলে ৮-১০ দিনের মধ্যেই মিলবে তৃতীয় পক্ষের ফলাফল। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। করোনা পরীক্ষার ফলাফল পেতে ভোগান্তির অভিযোগ উঠছে। ভুক্তভোগীরা বলছেন, নানা ঝামেলার পর নমুনা দিতে পারলেও ফল পেতে অপেক্ষা করতে হচ্ছে ৩ থেকে ৭ দিন। তার চেয়েও ভয়াবহ হলো ফলাফল নেগেটিভ আসলে তা জানানোই হচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, পরীক্ষার ফলাফল দ্রুত দিতে না পারলে সংক্রমণের ঝুঁকি বেড়ে যায় কয়েক গুণ। তবে জনবল সংকটের কথা জানিয়েছে আইইডিসিআর। সোহেল কোরেশির ছবিতে মাহমুদ রাকিবের রিপোর্ট। করোনা উপসর্গ থাকায় কুর্মিটোলা হাসপাতালে এরা নমুনা জমা দিয়েছিলেন আরও ৩ থেকে ৫ দিন আগে, কিন্তু ফলাফলের দেখা নেই। তাই প্রতিদিনই তাদের এই অপেক্ষা। ভুক্তভোগীরা বলছেন, ফলাফল না পাওয়ায় তারা অন্য রোগেরও চিকিৎসা করাতে পারছেন না। আমার ভাইয়ের কিডনি প্রবলেম, হিমোগ্লোবিন ইনজেকশন দেওয়া হবে। এখন ডাক্তার এই টেস্টটা করাইতে বলছে। এখন টেস্ট আমি করাইছি, আজকে ৩য় দিন চলতেছে। খুব আর্জেন্ট ভাবে ইনজেকশন দেওয়া দরকার, সেটা আমি দিতে পারতেছি না। অভিযোগ আছে, আইইডিসিআর থেকে বলা হচ্ছে ফল নেগেটিভ আসলে তা নাও জানানো হতে পারে। আবার যারা দেরি করে জানছেন করোনা পজিটিভ, তাদের মাধ্যমে করোনা আরো ছড়িয়ে পড়ার শঙ্কা বাড়ছে। আমি আইডিসিআর 10 দিন ধরে চেষ্টা করছি আমি, বাট কোনো রেসপন্সই পাইনি। নানি 7 দিন ধরে টেস্ট নিয়ে গেছে, তার রেজাল্ট এখনো আসে নাই। এখান থেকে বলতেছে নেগেটিভ হলে রেজাল্ট দেবো না, পজিটিভ হলে রেজাল্ট দেবো। যদি পজিটিভ থাকে তারা তো ঘুরে বেড়াচ্ছে, ভাইরাসটা ছড়ায় যাচ্ছে না সবার মাঝে। যদি একটা রোগী 3 দিন পর রেজাল্ট পায়, ও তো 3 দিনের ভিতরেই শেষ। নেগেটিভ হলে নাকি নাও যেতে পারে, শিওর না। পজিটিভ হলে 100% যাবে অথবা ফোন করবে। দীর্ঘসূত্রিতার জন্য স্বাস্থ্য অধিদপ্তর দায়ী করছে জনবল সংকটকে। আর বিশেষজ্ঞরা বলছেন, 24 থেকে সর্বোচ্চ 48 ঘন্টার মধ্যে ফলাফল না দিতে পারলে ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে। যদি রিপোর্ট পেতে 3-4 দিন 5 দিন সময় লাগে, তাইলে এটা চিকিৎসার কাজেও লাগছে না, এটা আইসোলেশনের কাজেও লাগছে না। এটা শুধু আমার স্বাস্থ্য বিভাগের কাউন্ট করার জন্য লাগছে। রিপোর্টটা 24 ঘন্টা না হলেও 48 ঘন্টার মধ্যে দিতে হবে। স্যাম্পল সংখ্যা বাড়ছে এবং সবাইকে আমরা স্যাম্পলের মধ্যে টেস্টের মধ্যে আনছি, যার ফলে একটু লেট আমাদের হচ্ছে, কারণ সব জায়গায় আমাদের আনতে হচ্ছে। সেই কারণে হয়তো বা 24 ঘন্টার জায়গায় হয়তো 48 ঘন্টা লাগতে পারে। বর্তমানে রাজধানীতে 9টি প্রতিষ্ঠানে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, করোনা টেস্টের ফলাফল পাওয়ার এই দীর্ঘসূত্রিতা একদিকে যেমন রোগীর মৃত্যু ঝুঁকি বাড়াচ্ছে, অন্যদিকে এর চেয়েও ভয়াবহতা হলো এর মাধ্যমে অতি দ্রুত দেশব্যাপী করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে। তাই তারা বলছেন, অতি দ্রুত এই সংকট কাটাতে না পারলে করোনা মোকাবেলা দিন দিন আরও বেশি কঠিন হয়ে যেতে পারে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। শনিবার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে শুরু হবে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা। প্রথম ধাপে 300 রোগীকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়ার সব প্রস্তুতি শেষ হয়েছে বলে জানান হাসপাতালের পরিচালক। ইতোমধ্যে বার্ন ইউনিটে স্থাপন করা হয়েছে আইসিইউ ও আইসোলেশন ইউনিট, আর সেখানে থাকা রোগীদের সরানো হয়েছে শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে। টেলিফোনের সময় সংবাদকে তথ্য জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল AKM নাসির উদ্দিন। দ্বিতীয় ধাপের আরও 600 থেকে 700 রোগীর সেবা দেওয়ার প্রস্তুতি শেষ পর্যায়ে বলেও জানান তিনি। শনিবার থেকে আমরা ঢাকা মেডিকেলে আমাদের বার্ন ইউনিট, যেটা বার্ন প্লাস্টিক সার্জারি ডিপার্টমেন্ট যেটা রয়েছে 6তলা ভবন, সেখানটা দিয়ে আমরা শুরু করতে যাব। করোনা যদি এরকম সাসপেক্ট হয় কোনো পেশেন্ট, তাকেও আমরা রাখবো এবং তাকে রেখে ট্রিটমেন্ট করবো। তারপরে যদি সে করোনা আক্রান্ত হয়, ডায়াগনোসড হয়, তাকেও আমরা সেখানে রেখে ট্রিটমেন্ট দিব। করোনা পরিস্থিতির বিশেষ সময়ে বদলি করা হয়েছে বিশেষায়িত 2 সরকারি হাসপাতালের পরিচালককে। অভিযোগ রয়েছে, সরবরাহকৃত N95 মাস্কের মান নিয়ে প্রশ্ন তোলায় মুগদা জেনারেল হাসপাতালের পরিচালককে OSD এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে পাবনা মানসিক হাসপাতালের পরিচালক পদে বদলি করা হয়েছে। তবে স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এসব অভিযোগ সত্য নয়। নিয়মিত বদলির অংশ হিসেবে তাদের পদে পরিবর্তন এসেছে। এহসান জুয়েলের রিপোর্ট।
দেশে করোনা রোগী শনাক্তের পর থেকে আলোচনায় N95 মাস্ক। অভিযোগ রয়েছে দেশের করোনা বিশেষায়িত হাসপাতালগুলোতে এই নামে যে মাস্ক সরবরাহ করা হয়েছে তা আন্তর্জাতিক মানের নয়। সরবরাহ করা প্রতিষ্ঠান কেন্দ্রীয় ঔষধাগার বিষয়টি ভুল বোঝাবুঝি বলে দাবি করে। N95 বা KN95 বা FFP2 বা P2 লেভেলের সমমানের লেভেলের মাস্কও আমাদের হাতে মজুদ আছে। তবে গণমাধ্যমে প্রকাশিত খবর বলছে সরবরাহকৃত মাস্ক মানসম্পন্ন নয় বলে স্বাস্থ্য অধিদপ্তরে আপত্তি জানানোয় দেশের দুটি সরকারি হাসপাতালের পরিচালক পদে পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার মঞ্জুর মোর্শেদকে পাবনা মানসিক হাসপাতালের পরিচালক করে বদলি করা হয়েছে। একই কারণে মুগদা 500 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের পরিচালক ডাক্তার শহীদ মোহাম্মদ সাদিকুল ইসলামকে ওএসডি করে তার পরিবর্তে দায়িত্ব দেওয়া হয়েছে আরেকজনকে। তবে সরকারি চাকুরি বিধির কারণে এই বিষয়ে বিস্তারিত কিছু জানাতে চাননি তারা। আমি যা টেলিফোনে সরাসরি বলছিলাম, মাছ এটা আসছে, এটা নিম্নমানের হয়ে যাচ্ছে, এটা ভালো মাছ না হলে আমাদের প্রোটেকশন ভালো মতো পাবো না। আমরা এই কথাগুলো মিডিয়াতে চলে যেত তখন আর কি। বললে তো চাকরি থাকবে না। আপনারা খুঁজে নেন প্লিজ, গণমাধ্যমে কথা বলার জন্য নিষেধ করে রাখলেন, প্রশ্ন করেন না প্লিজ। তবে স্বাস্থ্য মন্ত্রণালয় এইসব অভিযোগ অস্বীকার করে ব্যাখ্যা দিয়েছে দুই পরিচালককে সরিয়ে দেওয়ার কারণ। এর সাথে আসলে কোনো মাস সম্পর্কে কোনো কমেন্ট ওইটা বিবেচনা আনা হয়। যদি পরিচালক বলেন যে ডাক্তার নার্স ডিউটি না করলে আমরা করতে পারি, তাহলে তো সেই পরিচালকের পরিচালনা সম্পর্কে প্রশ্ন থেকে যায়। জানালেন স্যার আমি তো পজিটিভ হয়ে গেছি, তখন বাধ্য হয়ে 14 দিন কোয়ারেন্টাইনে 14 দিন হাসপাতাল চলবে কেমনে? ঠিক প্রিন্সিপালকে যখন দায়িত্ব দেওয়া হলো পরের দিন উনি বললেন যে না ওনার নেগেটিভ। ধরনের দায়িত্বহীনতা তো একজন পরিচালকের কাছে আশা করা যায় না। আর খুলনার বিষয়টা তো করোনা আসার আগেই তো তাকে বদলি করা হয়েছিল একবার, নানান ধরনের ইন্টারনাল সমস্যা ছিল ওখানে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে মানসম্মত মাস্ক সহ এখন পর্যন্ত 13 লাখের বেশি পিপিই সরবরাহ করা হয়েছে। মজুদ আছে আরও 3.5 লাখের বেশি। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। কোভিড-19 আক্রান্তদের চিকিৎসা সেবা দিতে 2000 চিকিৎসক ও 5000 নার্স নিয়োগের সুপারিশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। আগামী সপ্তাহের মধ্যেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশে করোনা ভাইরাসের বিস্তার শুরুর পর থেকেই সাধারণ রোগীদের পাশাপাশি কোভিড-19 আক্রান্তদের চিকিৎসা সেবা দিতে চিকিৎসক ও নার্সের সংকট দেখা দেয়। এছাড়া হাসপাতালে রোগীদের সেবা দিতে গিয়ে অনেক চিকিৎসক ও নার্স আক্রান্ত হচ্ছেন করোনায়। এরপরই চিকিৎসক ও নার্স নিয়োগের সিদ্ধান্ত নেয় সরকার। বৃহস্পতিবার 39তম বিসিএসে উত্তীর্ণ তবে পদ স্বল্পতার কারণে ক্যাডার পদে সুপারিশ প্রাপ্ত না হওয়া চিকিৎসকদের মধ্য থেকে 2000 চিকিৎসক ও ইতোমধ্যে পাশ করে নিয়োগের অপেক্ষায় থাকা নার্সদের মধ্যে থেকে 5054 জন নার্স নিয়োগের সুপারিশ করে সরকারি কর্ম কমিশন। আগামী সপ্তাহের মধ্যেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ হাবিবুর রহমান খান। নিয়োগের যে প্রক্রিয়া আছে সরকারি চাকরিতে, সেই নিয়োগের প্রক্রিয়া পুরোটাই অনুসরণ করা হচ্ছে। শুধু কোভিড-19 কথা বিবেচনা করে দ্রুততম সময়ে করে ফেলা হয়েছে। পিএসসির পক্ষে একটু সহজতর যেটা হয়েছে, 39তম বিসিএস এর জন্য যে আহ্বান করা দরখাস্ত ছিল, ওখানে ওয়েটিং লিস্টে ছিল 7000 ডাক্তার ছিল, ওখান থেকে 2000 দিতে পারছি। নার্সের ক্ষেত্রে 2018 সালের যে নিয়োগ পরীক্ষা ছিল, ওখানে পাশ করা ওয়েটিং 5000-এর বেশি নার্স ছিল, ওখান থেকে জেলা প্রশাসন মন্ত্রণালয় তখন প্রজ্ঞাপন করে আমাদের কাছে দেবে, তখন আমরা তাদের নিয়োগ দেবো। আমার মনে হয় না যে খুব বেশি সময় লাগবে। আমরা চেষ্টা করবো যে এই যে আগামী সপ্তাহে এর মধ্যেই যদি পারি সব কাজ ছেড়ে ফেলবো। 1 মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর আবার শুরু হলো বেনাপোল পেট্রাপোল বন্দরের আমদানি রফতানি। স্বল্প পরিসরে শুরু হলেও স্বস্তি ফিরল ব্যবসায়ীদের। পণ্য খালাসের আগে ও পরে ট্রাকে জীবাণুনাশক ছিটানো হচ্ছে বলে জানান কাস্টমস কর্মকর্তারা। করোনা পরিস্থিতিতে লকডাউনের কারণে বাণিজ্য কার্যক্রম বন্ধ রেখেছিল ভারত। করোনা সংক্রমণ রোধে গত 22শে মার্চ বাংলাদেশের বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ করে দেয় ভারত সরকার। এতে দীর্ঘদিন ধরে পণ্য বোঝাই প্রায় 5000 ট্রাক আটকা পড়ে পেট্রাপোল বন্দরসহ আশপাশের এলাকায়। 1 মাস 8 দিন পর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর অবশেষে বৃহস্পতিবার বিকেলে বেনাপোল পেট্রাপোল বন্দরের বাণিজ্য কার্যক্রম শুরু হয় স্বল্প পরিসরে। এদিন বিজিবি ও বিএসএফ এর নিরাপত্তার মধ্য দিয়ে বিশেষ ব্যবস্থায় ট্রাক প্রবেশ ও বের করানো হয়। করোনার সংক্রমণ ঠেকাতে দুই দেশের সীমান্ত বন্দরেই জীবাণুনাশক ছিটানো হয় ট্রাকগুলোতে। এরপর কাগজপত্র যাচাই শেষে পণ্য খালাস করা হয়। এখানকার যে হেলথের নিরাপত্তা ব্যবস্থা, আমাদের দিককার সেটা আমরা হেলথের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। আমাদের মাস্ক বা আমাদের স্যানিটাইজেশনের ব্যবস্থা যেটা আমরা সেটা করেছি। আনুষ্ঠানিকভাবে ভারত হতে নিত্য প্রয়োজনীয় পণ্য, কৃষি পণ্য আমদানি কার্যক্রম শুরু হয়েছে। কাস্টমস কর্তৃপক্ষ প্রাথমিক পর্যায়ে কাগজ সম্পন্ন কাগজাদি রক্ষাদি পরীক্ষাদি কাজ সম্পন্ন করছে।
দীর্ঘদিন পর স্বল্প পরিসরে শুরু হলেও ধীরে ধীরে আমদানি রপ্তানি স্বাভাবিক হবে বলে আশা সংশ্লিষ্টদের। আর পণ্য খালাস শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের মাঝে। অনেক পণ্য আটকে ছিল, আজকে 1 মাস 4 দিন পরে খালাস দেওয়ার কারণে কিছুটা হলো আমদানিকারকরা উপকৃত হবে। প্রতি বছর বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রায় 60,000 কোটি টাকার পণ্য ভারত থেকে আমদানি হয়। এতে প্রায় 5,000 কোটি টাকা রাজস্ব পায় বাংলাদেশ সরকার। সময় সংবাদ, বেনাপোল। এদিকে সরকারি নির্দেশনা অনুযায়ী শুক্রবার থেকে ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা দেওয়ানগঞ্জ রুটে পণ্যবাহী আরও 2টি ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে পূর্বাঞ্চল। বিভাগীয় প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সময় সংবাদকে তথ্য জানিয়েছেন পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক। করোনা পরিস্থিতিতে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত বলেও জানায় রেলওয়ে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। করোনা ভাইরাস সংক্রমণ ঠেকানোর অংশ হিসেবে 1 মাসের বেশি সময় ধরে দেশের রেল যোগাযোগ এক প্রকার বন্ধ। শুধুমাত্র হাতে গোনা কন্টেনারবাহী ট্রেন এবং তেলবাহী ওয়াগন চালু রাখা হয়েছিল। তবে বর্তমান সময়ে ধানসহ বিভিন্ন পণ্য পরিবহনে 2টি মালবাহী ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে পূর্বাঞ্চল। একটা হলো দেওয়ান বাজার ঢাকা দেওয়ান বাজার, আর একটা হলো ঢাকা চিটাগাং ঢাকা। এই গাড়িতে মূলত যারা ক্ষুদ্র ব্যবসায়ী, যেমন ধান চাল হতে পারে, ডিম হতে পারে, সবজি হতে পারে, মাছ হতে পারে, এইগুলা ক্যারি করার জন্য এই আগামীকাল থেকে হয়তো আমরা একটা ট্রেন চালু করব, আর একটা ট্রেন পরশুদিন থেকে হয়তো চালু করব। বিশেষ করে অন্যান্য পরিবহন বন্ধ থাকায় মাছ ও সবজির মতো পণ্য পরিবহনে কিছুটা সমস্যার সৃষ্টি হচ্ছে। এই সংকট দূর করতে রেলওয়ের এই উদ্যোগ। আপাতত বিভিন্ন জায়গা থেকে পার্সেল মালামাল যাতে সহজে ব্যবসায়ীরা ঢাকা এবং চিটাগাংয়ে পরিবহন করতে পারে, সেজন্য আমরা এই ব্যবস্থা গ্রহণ করেছি। এবং স্টেশনগুলো যেহেতু আগে থেকেই চালু আছে, আমরা আশা করি কোনো সমস্যা হবে না। তবে যাত্রীবাহী ট্রেন চালুর ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পূর্বাঞ্চলের শীর্ষ কর্মকর্তারা। করোনা ভাইরাসের এই দুঃসময়ে এসে খাদ্যপণ্য সরবরাহ লাইন স্বাভাবিক রাখতে চায় সরকার, আর তারই অংশ হিসেবে এখন তারা পণ্যবাহী ট্রেন চালু করতে যাচ্ছে। বিশেষ করে সামাজিক দূরত্ব নিশ্চিত করে খাদ্যপণ্য সরবরাহের ক্ষেত্রে এই রেল বড় ধরনের ভূমিকা রাখবে বলে মনে করছেন রেলওয়ে কর্মকর্তারা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকারি নির্দেশনা পেলে ধীরে ধীরে আবারও রেলপথে যাত্রী পরিবহন শুরু করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। 1 মাসেরও বেশি সময় ধরে রেল বন্ধ থাকায় প্রায় 200 কোটি টাকা রাষ্ট্রীয় ক্ষতি হয়েছে বলেও জানাচ্ছেন সংশ্লিষ্টরা। দেবাশিস রায় রিপোর্ট। প্রাণঘাতী ভাইরাস করোনার রাজত্বে জীবনের মায়ায় মানুষ এখন গৃহবন্দী, আর তাই গত 26শে মার্চ থেকে থমকে আছে রেল সেবা। দেশের প্রধান রেলওয়ে স্টেশন কমলাপুর এখন স্তব্ধ, শুনশান নীরবতা চারদিকে। সংক্রমণ এড়াতে যাত্রী পরিবহন একেবারেই বন্ধ থাকলেও করোনায় জরুরি পণ্য পরিবহনের ওয়াগনগুলো চলেছে কখনো নিয়মিত, আবার কখনো বা সীমিত। এবার মাঠের ধান শাকসবজি পরিবহনের চাহিদা বাড়তে থাকায় মালবাহী ট্রেন চালানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানান রেলওয়ে মহাপরিচালক। আমাদের কাছে কিছু তো লাগেজ ভ্যান আছে, তো ওগুলো তো সাধারণত প্যাসেঞ্জার ট্রেনের সাথে চলতো, তো এখন ওগুলো আমরা প্যাসেঞ্জার ট্রেন চলবে না। সেগুলো যদি ওইগুলো দিয়ে আমরা 3টা ট্রেন অপারেট করতে পারি, এখন কালকে থেকে চলবে এমন কোনো কথা নেই। ডিমান্ড থাকলে যেখানে ডিমান্ড হবে সেখানে চলবে। এটা হচ্ছে রেগুলার কোনো ট্রেন না, প্যাসেঞ্জার ট্রেন না। এদিকে রেলপথ মন্ত্রী বলছেন, সরকার নির্দেশ দিলে যে কোনো সময় যাত্রীবাহী পরিবহন চালু করার জন্য প্রস্তুত রয়েছে রেল বিভাগ। এটা যেহেতু সরকারের সিদ্ধান্ত গণপরিবহন বন্ধ, কাজেই সরকার যতক্ষণ পর্যন্ত এটা চালুর সিদ্ধান্ত না নিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের প্যাসেঞ্জার ট্রেনটা বন্ধ থাকবে। পণ্যবাহী তো আমরা চলতেছি, এটার সঙ্গে আমরা যুক্ত করার চেষ্টা করতেছি। আমাদের লাগেজ ভ্যান কিছু আছে যেগুলোতে আমাদের শাকসবজি এই ধরনের মালামাল কিন্তু আমরা এতদিন পরিবহন করি নাই, এখন আমরা এটা উদ্যোগ নিয়েছি। করোনার বাস্তবতায় রেলপথে চাপ কম থাকায় ঝুঁকিপূর্ণ সেতু ও ট্র্যাকগুলো মেরামত হয়েছে জানিয়ে রেলমন্ত্রী বলেন, দৈনিক 5 কোটি টাকা হিসেবে মহামারীতে এই ক্ষতির পরিমাণ হয়তো 200 কোটি টাকা ছাড়িয়ে যাবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরো থাকছে। ঈদের বাজার ধরা নিয়ে অনিশ্চয়তায় রাজধানীর বিপণী বিতানগুলো। জলে যাবার পথে পুঁজি, কোটি কোটি টাকা লোকসানের শঙ্কায় দোকান খুলে দেওয়ার আহ্বান।
করোনা পরিস্থিতির মধ্যে দেশে পঙ্গপাল প্রজাতির অস্তিত্ব পেয়েছেন কীটবিজ্ঞানীরা। তারা বলছেন টেকনাফে এর উপস্থিতি শনাক্ত করা গেছে। এখনই ব্যবস্থা না নিলে ভয়াবহ খাদ্য সংকটের শঙ্কা করছেন তারা। টেকনাফে পোকার আক্রমণের খবর পাওয়া গেলেও সেটি পঙ্গপাল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। আফজাল হোসেনের রিপোর্ট। পঙ্গপাল ঘাসফড়িংয়ের সমগোত্রীয় প্রাণী, আচরণ পরিবর্তন করে দল বেঁধে হয়ে ওঠে পঙ্গপাল। টেকনাফে একটা এরকম হয়েছে, একটা ভিডিও ফুটেজ পাঠানো হলো, তাতে আমরা যা দেখলাম তাতে তার এই সাউথ ইস্ট এশিয়ার যে স্পেসিস গুলো আছে তার একটা সাব স্পেসিসের মতো মনে হচ্ছে, এবং সেটা আস্তে আস্তে তার এটা গ্রুপ এবং ব্যান্ড ফর্ম করেছে। তবে জেলার কৃষি কর্মকর্তা বলছেন শত শত পোকা দল বেঁধে গাছের পাতা খেয়ে ফেলেছে, তবে সেটি পঙ্গপাল কিনা তা নিশ্চিত নয়। এই পোকাটা এমনি পঙ্গপালের মতো লাগতেছে, কিন্তু ওই রকম পঙ্গপাল যেটা ফাঁকা আছে এটা এক জায়গা থেকে অন্য জায়গায় উড়াইয়ে চলে যায়। এটাতে কিন্তু আমরা দেখলাম কোনো ফাঁকা নাই, এবং এগুলো বেশি উড়াউড়ি করতে পারে না, একটু ছোটাছুটি করে। মে মাসে পঙ্গপালের বংশ বিস্তারের উপযুক্ত সময় বলে বিবেচনা করা হয়, তাই খাদ্য সংকট মোকাবেলায় এখনই প্রতিরোধের ব্যবস্থা নেওয়ার তাগিদ বিজ্ঞানীদের। এটা যদি এখন কন্ট্রোল করা হয় ওকে, আর না করলে আস্তে আস্তে এগুলো পরবর্তীতে আপনার পাল হয়ে যাবে, যখন এক এলাকা থেকে আরেক এলাকায় যায় খেতে মানে যা কিছু পায় খেয়ে ফেলে। তাই পঙ্গপাল প্রতিরোধে প্রয়োজন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। করোনা সংক্রমণ ও মৃত্যুর হার বাড়লেও কিছুতেই ঘরে থাকছেন না মানুষ। অসচেতনভাবেই আক্রান্ত এলাকা থেকে অন্য এলাকায় যাচ্ছেন অনেকে। মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী চেকপোস্ট বসিয়েও যানবাহন ও মানুষের চাপ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সামনে পুলিশের চেকপোস্ট, চলাচলের যুক্তিসঙ্গত কারণ দেখাতে না পারলেই ফিরতে হবে উল্টো পথে, তাই কৌশলে পায়ে হেঁটে যাত্রা করা। আমি আসছি হচ্ছে কুমিল্লা থেকে, আমার অফিস করতে হবে, আমি সাভার যাবো আর কি। এখন ওই যাত্রাবাড়ির দিকে যাচ্ছি। কুমিল্লা আসছে 4টা, এখন পর্যন্ত 4টা গাড়ি লাগছে। বাইক, অটোরিকশা, পিকআপ ভ্যান কিংবা অ্যাম্বুলেন্সে যে যেভাবেই পারছেন ছুটছেন গন্তব্যে। করোনা সংক্রমণ বাড়তে থাকলেও মহাসড়ক দেখে বোঝার উপায় নেই দেশ এক ভয়াবহ পরিস্থিতি পার করছে। এতজন যে একসাথে একটা অটোরিকশায় উঠলেন, এটা কি নিরাপদ ছিল কিনা? না, নিরাপদ না, গাড়িতে পাই না, এই জন্য যাইতে আছে, অফিসে যাওয়া লাগবে। এদিকে ঢাকা আরিচা মহাসড়কেও ছিল একই চিত্র। নিষেধাজ্ঞা না মেনে দূর দূরান্ত থেকে অনেকে ঢাকায় প্রবেশ করেছেন। তার স্ব কর্মস্থলে যাওয়ার জন্য চেষ্টায় আছে, যদিও গণপরিবহন বন্ধ। গণপরিবহনের বিকল্প হিসেবে তারা বিভিন্ন পণ্য পরিবহন ওঠার চেষ্টা করতেছে, কেউ বা পায়ে হেঁটে বা রিক্সায় যাওয়ার চেষ্টাও করতেছে। করোনা মোকাবেলায় সরকার লকডাউনের পথে হাঁটলেও মহাসড়ক অনেকটাই বাধাহীন, আর অসচেতনভাবে মানুষের এমন চলাচলে সংক্রমণ বাড়ছে। সংশ্লিষ্টরা বলছেন জরুরি সেবার বাইরে প্রতিটি এলাকা আলাদা করা না গেলে ঝুঁকি বাড়তেই থাকবে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর থেকে এহসানুল হক শাওন, সময় সংবাদ। এদিকে করোনার সংক্রমণ রোধে নিরাপদ দূরত্ব নিশ্চিতে নতুন নতুন কৌশল নিচ্ছে সেনাবাহিনী। রাজধানীর বিভিন্ন এলাকায় বাজারে খোলা রাস্তায় দূরত্ব বজায় রেখে বসানো হয়েছে দোকান। কিছু কিছু ক্ষেত্রে মানুষ নিয়ম অমান্য করলেও সচেতনতা বাড়ছে বলে মনে করছে সেনাবাহিনী। রাজধানীর 60 ফিট এলাকার একটি রাস্তা। এই এলাকার বাজারের দোকানগুলোকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বসানো হয়েছে রাস্তায়। শারীরিক দূরত্ব নিশ্চিতে বাজারের ক্রেতা সমাগম একমুখী করেছে সেনাবাহিনী। এতে করোনা ভাইরাস সংক্রমণ রোধে সুফলও মিলছে কিছুটা। সবাই বসছিলাম, সেনাবাহিনী এসে দূরত্ব করে দিয়েছে, এটা সবচেয়ে ভালো হয়েছে, আমাদের জন্য ভালো হয়েছে, সবার জন্যই ভালো হয়েছে। আমি এই 15 দিন পরে আজকে বাজারে এসেছি। তবে সুযোগ পেলেই নিয়ম ভেঙে ভিড় জনজটলা। সামাজিক দূরত্ব নিশ্চিতে প্রশাসনকে আরো কঠোর হওয়ার পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিকে এগিয়ে আসার আহ্বান সাধারণ মানুষের। বাজারের যে ব্যবস্থা বা বাংলাদেশে যে রাস্তাঘাটে যে ব্যবস্থা বা যেখানে জনসমাগম হয়, আমরা ঘনবসতিতে থাকি, এটা অপ্রতুল। এটা আরও কড়াকড়িভাবে লকডাউন হওয়া উচিত। লোকাল গভর্নমেন্টের স্থানীয় প্রতিনিধিরা আছেন এবং সামাজিক যারা এনজিও কর্মীরা আছেন, তাদেরকে সচেতনমূলক কাজে অংশগ্রহণ করেন, আমি মনে করি খুবই দেশের জন্য ভালো। অন্যান্য ল এনফোর্সিং এজেন্সির পাশাপাশি বাংলাদেশ আর্মি চেষ্টা করে যাচ্ছে মানুষকে বুঝিয়ে এবং যতদূর সম্ভব তাদের দূরত্ব মেনটেন করার জন্য এবং যে কোনো ধরনের জনসমাগম যাতে না হয় সেটা করার জন্য। করোনা ভাইরাস সংক্রমণ রোধে সচেতনতা সৃষ্টির পাশাপাশি সবাইকে এগিয়ে আসার আহ্বান সেনাবাহিনীর। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। আসছে ঈদ, এ সময়কে ঘিরে রাজধানীর ফ্যাশন হাউস ও বিপণী বিতানগুলোতে থাকে ব্যাপক বিনিয়োগ। তবে এবার করোনার কারণে জলে যাবার পথে তাদের পুঁজি। ঢাকা মহানগর দোকান মালিক সমিতি ও ফ্যাশন হাউস মালিকরা বলছেন,
রমজানে বেচা বিক্রি না হলে 5 থেকে 6 হাজার কোটি টাকার লোকসান গুনতে হবে তাদের। শুভ খানের রিপোর্ট। সামনে ঈদ উল ফিতর। গতবার রমজান মাসে রাজধানীর বিপণী বিতানগুলোতে ছিল নগরবাসীর উপচে পড়া ভিড়। এবারের চিত্র একেবারেই উল্টো। করোনা প্রাদুর্ভাবে 1 মাসের বেশি সময় ধরে বন্ধ দোকানপাট ও বিপণী বিতান। ব্যবসায়ীরা বলছেন প্রস্তুতি ছিল আগে থেকেই। দেশীয় পোশাকের পাশাপাশি আমদানি করা হয়েছে। বৈশাখে তো বিক্রি হয়নি, ঈদের বেচা বিক্রিও অনিশ্চয়তায়। পুঁজি আটকে যাওয়ার পাশাপাশি দোকান ভাড়া ও কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ নিয়ে বিপাকে ঢাকা মহানগরের ছোট বড় 2.5 লাখ ব্যবসায়ী। বাণিজ্য বিতান এবং দোকানগুলো আমরা ক্ষুদ্র পরিসরে হলে অল্প সময়ের জন্য হলেও আমরা খুলতে চাচ্ছি। আমাদের সাথে প্রশাসনের লোক মনিটরিং করবেন যাতে কোথাও কোনো ধরনের স্বাস্থ্য নীতিমালার বহির্ভূত কোনো কাজকর্ম সেখানে না ঘটে। ঈদ উৎসবের সবচেয়ে বেশি ব্যবসা করা ফ্যাশন হাউস মালিকরাও বিপর্যয়ের মুখে। বৈশাখ এবং ঈদ করতে না পারে আমরা জানি না আমাদের তাঁতিদেরকে, আমাদের যারা টেক্সটাইল, আমাদের যারা ছোট ছোট উদ্যোক্তা হাতের কাজ করেন, ব্লক প্রিন্ট করেন, এমব্রয়ডারি করেন, ওদেরকে কিভাবে আমরা এই ঈদের সময় পেমেন্ট করবো আমরা জানি না। স্বাস্থ্যবিধি মেনে বিপণী বিতান খুলে দেওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে বলে মনে করেন এই অর্থনীতিবিদ। পণ্য যেগুলো উৎপাদন হয়ে গেছে সেগুলোর বিক্রি হওয়াটাও এখন জরুরি, না হলে এটার একটা সঠিক হিসাব জাতীয় উৎপাদনে কিন্তু অংশ নিবে না। লোকসান কাটিয়ে উঠতে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজ থেকে ক্ষুদ্র ব্যবসায়ীদের সহজ শর্তে ঋণ বিতরণের পরামর্শ অর্থনীতিবিদদের। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। 2 মাস বন্ধ থাকার পর পদ্মা মেঘনার চাঁদপুর অঞ্চলে কাল থেকে আবারও শুরু হচ্ছে মাছ ধরা। দীর্ঘ সময় কর্মহীন থাকার পর ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ার আশায় বুক বেঁধে আছেন তারা। ফারুক আহমদের তথ্য ও নাইমুল ইসলাম নীরবের ছবি নিয়ে রিপোর্ট। চাঁদপুর শহরের হরিণা ফেরিঘাট এলাকার জেলে মিন্টু পাঠান দীর্ঘদিন নদীতে মাছ ধরলেও জাল ও নৌকা মহাজনের কাছ থেকে ধার দেনায় নেয়া। সরকারি নিষেধাজ্ঞা মেনে নদীতে নামেননি, কিন্তু গত 2 মাসের কর্মহীন জীবনটা ছিল দুর্বিষহ। শুধু মিন্টু পাঠানই নন, চাঁদপুরের পদ্মা ও মেঘনা পাড়ের অনেক জেলেই সাময়িক পেশা হারিয়ে চরম দুর্ভোগে ছিলেন। সরকারি সহায়তার চাল নিয়েও তাদের নানা অভিযোগ। তবে আবার নদীতে মাছ শিকারে যাবেন, তাই জাল বুনন আর মেরামতে ব্যস্ত জেলেরা। একটা বাঘির পিছে 10-12 হাজার টাকা করে দাদন, তারপরে আরতদারের পিছে করে 1 লক্ষ টাকা। 35 কেজি করে দেয়, আর এমএমবে কত খরচ দেয়, 5 কেজি গ্রাম করে কম দেয়। খাইয়া না খাইয়া এই 2টা মাস কাটাইছি, আমাকে খুব কষ্ট হয়েছে। সরকারের সাহায্য যদি আমরা পাই তাহলে আমরা ঠিক মতন অভিযানটা পালন করতে পারি। আর চালের বিষয়ে জেলেদের অভিযোগ স্বীকার করে এই জনপ্রতিনিধি জানালেন সীমাবদ্ধতার কথা। আমাদের 1958 জন জেলে আমরা 1372 জনের চাল বরাদ্দ পেয়েছি। সে সমন্বয় করতে যেয়ে তাদের অভিযোগটা সঠিক। নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞা 2 মাসের থাকলেও সরকার জেলেদের চাল দিচ্ছেন 4 মাসের জন্য বলে জানালেন মৎস্য কর্মকর্তা। দেশের শীর্ষ মৎস্য বিজ্ঞানী জানালেন এবারও কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়বে। ইদানিং যে চালটা এসেছে এপ্রিল এবং মে মাসের জন্য, সেটা মে মাসের 7 তারিখের মধ্যেই চালটা বিতরণের জন্য প্রস্তুতি সম্পন্ন করেছি। করোনার কারণে যারা এই বাচ্চা প্রোটেকশন দেবে, জাটকা প্রোটেকশন দেবে, সেখানে কিছুটা ব্যত্যয় হলেও আশা করা যাচ্ছে যে ইলিশের সহনশীল উৎপাদন বজায় থাকবে, যেহেতু পানির পরিবেশ ঠিক আছে। চাঁদপুরের সরকারি তালিকায় জেলে রয়েছেন প্রায় 52,000, আর মৎস্য ব্যবসার সঙ্গে জড়িত আছেন ছোট বড় 5,000 ব্যবসায়ী। সময় সংবাদ, চাঁদপুর। করোনা সংকটে চাকরি হারানো প্রবাসী ছাড়াও অবৈধভাবে বসবাসকারী বিপুল সংখ্যক কর্মী দেশে ফেরার আশঙ্কা করছে সরকার। বিশেষজ্ঞরা বলছেন অভিবাসীদের ফেরত পাঠানো ঠেকাতে এখন থেকে আন্তর্জাতিক ফোরামে দাবি তোলা দরকার। প্রসূন আশিসের রিপোর্ট। বিশ্বের প্রায় 170টি দেশে কর্মরত প্রায় 1.25 কোটি বাংলাদেশি, কিন্তু বিশ্বজুড়ে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে অভিবাসীদের অধিকাংশই কর্মহীন হয়ে পড়েছেন। ফলে বিপুল সংখ্যক প্রবাসী দেশে ফিরতে বাধ্য হবেন বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে কুয়েত, বাহরাইন, মালদ্বীপ সহ বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি কর্মী ফেরত আনার তাগিদ দিয়েছে সেসব দেশের সরকার। যদিও এ বিষয়ে কূটনীতিক তৎপরতার পাশাপাশি নানা পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী। সাজাপ্রাপ্ত ধরেন ইলিগাল আনডকুমেন্টেড যারা আছে, যাদের চাকরি হারাবে, একটা ঢল কিন্তু নেমে আসবে, মানুষ ফেরত যে আসতেছে। যারা লেড অফ হবে, ওরা যদি যেই কোম্পানি থেকে লেড অফ হয়েছে ওখান থেকে যদি চেঞ্জ করে যদি অন্য কোম্পানিতে যদি যেতে পারে, তাহলে তো আমরা ওটাই চেষ্টা করব, ওটা ডিপ্লোম্যাটিক্যালি ওটা মুভ আরম্ভ করছি।
সংকটকালে প্রবাসীদের ফেরত পাঠানো আন্তর্জাতিক আইনের পরিপন্থী জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন, কর্মীদের ফেরত পাঠাতে চাইলে নিয়োগকর্তা ও সে দেশের সরকারের কাছ থেকে আর্থিক প্রণোদনা সহ সুযোগ সুবিধা আদায়ের ব্যবস্থা নিতে হবে সরকারকে। যে কোনো সংকট মুহূর্তে যে দেশে অভিবাসীরা থাকবেন তিনি নিয়মিত হন অনিয়মিত হন, তার ভরণ পোষণ দেখভালের দায়িত্ব গ্রহণকারী দেশে। জাতিসংঘের বিভিন্ন ফোরামে এই যে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ঘটাচ্ছে গ্রহণকারী দেশগুলো, এই ব্যাপারে জোর দাবি তুলতে হবে। সরকার কিন্তু বসেছিল না, তারা ওই রাষ্ট্রকে উন্নত করেছে, প্রতি মাসে রেমিটেন্স পাঠিয়ে দেশকে উন্নত করেছে। তাহলে এই শ্রমিককে তুমি ফেরত পাঠানোর সময় আর্থিক প্রণোদনা তোমাকে দিতে হবে। এই দুঃসময়ে বিদেশে বৈধতা হারানো কর্মীদের সংকট কাটাতে দ্রুত ব্যবস্থা নেয়ার পাশাপাশি ফিরে আসা কর্মীদের জন্য তহবিল গঠন ও তাদেরকে আবার পাঠাতে যথাযথ উদ্যোগ নেয়ার পরামর্শ তাদের। আমাদের প্রচুর নারী শ্রমিক আছে যারা আনডকুমেন্টেড হয়ে আছে, তাদের প্রোটেকশন, তাদের সার্ভাইভ করার জন্য কি ব্যবস্থা হবে, এটার একটা দেখা দরকার। সরকারের নিজস্ব বাজেট থেকে তহবিল গঠন করতে হবে 5,000 কোটি টাকার। বিদেশে অবস্থানরত নারী কর্মীদের নিরাপত্তারও তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।